স্বাগত আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। একদিনে ক্রিকেটে টানা ৫ সিরিজ জয়ের গৌরব টাইগার বাহিনী ঘরে। সদ্যই ১৫ পার করা টেস্টের বাংলাদেশকেও প্রায় একই চেহারা দেখতে চায় ক্রিকেট প্রেমীরা। এসব নিয়ে আজকে আলোচনা হাতের ৫। কথা বলতে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ, আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসিব হোসেন শান্ত এবং দৈনিক কালের কণ্ঠের উপসম্পাদক মোস্তফা মামুন। স্বাগত আপনাদের। ইশতিয়াক ভাই, স্বপ্নের মধ্যে একটা সময় পার করছি আমরা। অনেকে বলছেন জিম্বাবুয়ে কি আর এমন, কিন্তু ৩-০ ম্যাচ এবং টানা ৫টি সিরিজ জেতা আমার কাছে মনে হয় যে অনেক বড়ই ব্যাপার আসলে। এবং আমাদের ওপেনিং জুটি নিয়ে এবার কথা হচ্ছিল, আজকে ওপেনিং জুটি ১৪৭ করে দিল। আপনার যদি একটু বলতেন। এটা যে কোনো দেশের জন্য এটা একটা আমার মনে হয় যে রেয়ার গর্বের ব্যাপার। সেটা আমরা দেশের মাটিতে খেলি কিংবা ওভারসিজে খেলি, পর এত কয়টা সিরিজ জেতা এবং ক্লিন সুইপ যেটাকে বলে, এবং কনভিনসিংলি, যেরকম বাংলাদেশ, সাউথ আফ্রিকা, পাকিস্তান, ইন্ডিয়ার বিরুদ্ধে যেভাবে খেলে জিতলো। 2015টা আসলেই আমার মনে হয় যে স্ট্যান্ডার্ড এমন একটা পর্যায়ে নিয়ে গেছে বাংলাদেশ যে আমরা এখন অবশ্যই জেতাটাকে আমরা একটা অভ্যাসে পরিণত করেছি, এবং এটাকে বজায় রাখতে গেলে আমাদেরকে এক ধাপ, আমাদের এখন পর্যন্ত যা খেলেছি তার থেকে দের ইজ নো ওয়ে অফ গোয়িং বিহাইন্ড। এর থেকে আমাদেরকে সবসময়কার জন্য এক ধাপ আগে চিন্তা করতে হবে, কারণ আগামীতে যেগুলো খেলা হবে বোধ করি বিদেশের মাটিতে হবে। আমার মনে হয় যে আমাদের দেশে এই মুহূর্তে এক বিপিএল ছাড়া আমার মনে হয় কম্পিটিটিভ ক্রিকেটের সার্চ আমরা কিন্তু দেখতে পারবো না। এবং ইটস গুড যে বিপিএল এমন একটা সময় হচ্ছে যখন প্লেয়াররা কিন্তু খুবই ইন্টেন্স কম্পিটিটিভ ক্রিকেটে থাকবে, যেটা আই থিঙ্ক উইল হেল্প বাংলাদেশ টিম যখন বাংলাদেশ টিম টি20 খেলতে যাবে ইন্ডিয়াতে। মোর অর লেস কনফিডেন্সটাকে নিয়ে যাবে, এবং বিপিএল এর খেলার কারণে যে একটা ইন্টেন্স কম্পিটিশনের কারণে যে মেন্টালি আরো প্রস্তুত থাকবে টু প্লে দ্যাট ফরম্যাট অফ দ্য গেম। আমার মনে হয় 2015 একটা অসাধারণ বছর। হাসিব হোসেন শান্ত, আমি আসলে অন্য কোনো আলোচনায় যাওয়ার আগে মুস্তাফিজের ব্যাপারে আপনার পর্যবেক্ষণ জানতে চাইবো। ৯ ম্যাচের কেরিয়ার, 3বার 5 উইকেট, এবং মানে ওর যে প্রথম ম্যাচে জিম্বাবুয়ের সঙ্গে উইকেট পায় নাই, গত ম্যাচে একটা পাইলো বোধহয়, গত ম্যাচে 3টা পাইলো, আজকে মানে আজকের ব্যাপারটা তো মানে পুরো ডিফারেন্ট রকম বোলিং করেছে। তার বোলিং দেখে মনে হচ্ছে যে বাংলাদেশে একজন বোলার যে বল করছে, এবং 5 উইকেট কিন্তু যে কোনো ফরম্যাটে অনেক বড় একটা তো আমি বলবো যে ওকে এখন বর্তমানে ভালো একটা ফর্মে যাচ্ছে, তার চিন্তা করা উচিত, এবং তাকে আসলে ভালো একটা কাউন্সিলিং দেওয়া উচিত, যাতে সামনে অনেক খেলা আছে, সে যাতে তার সেই ধারাবাহিকতা ধরে রাখার জন্য যা করা দরকার, তার হোমওয়ার্ক যা করা দরকার, সেগুলো যাতে সে মনোযোগ দিয়ে করে। সেই জিনিসগুলি আসলে বোর্ড থেকে হোক, যেখান থেকে হোক, ওনাকে মুস্তাফিজকে একটা লেসন দেওয়া উচিত। তাহলে আসলে সে বাংলাদেশের জন্য আরো লম্বা সময় কিছু দিয়ে আসতে পারবে। মুস্তাফিজের সাথে আমার কথা হচ্ছিল এই টুর্নামেন্টটি শুরুর ঠিক আগে সাতক্ষীরায় মুস্তাফিজ বলছিলেন যে তিনি আসলে চেষ্টা করছেন যে তার ওয়েট আরেকটু বাড়াতে, তিনি চেষ্টা করছেন যে আরেকটু বেশি, তাকে কোচ বলছেন যে আরেকটু ফিজিক্যাল স্ট্রেংথ বাড়াতে হবে, স্টেমিনা বাড়াতে হবে, সেগুলো নিয়ে তিনি কাজ করছেন। আমাদের এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফেসিলিটিগুলি এগুলিতে কেমন আছে যে আসলে এরকম একজনকে আরেকটু? আসলে বাংলাদেশ ক্রিকেটের ফেসিলিটি যদি বলেন, আমাদের ঢাকা কেন্দ্রিক বেসিক্যালি দেখা যায় যে ফেসিলিটিগুলি, সব ধরনের ফেসিলিটি আছে। যখন প্লেয়াররা তাদের ডিস্ট্রিক্টে যাচ্ছে, হোম ডিস্ট্রিক্টে যাচ্ছে, তখন কিন্তু সেরকম মিরপুরের মতন যে ফেসিলিটিগুলি সেগুলো কিন্তু পাচ্ছে না আমার কাছে মনে হয়। সেই জন্য আসলে এই জায়গাটা আমরা একটু মনে হয় পিছিয়ে আছি। সেই জায়গাগুলি যাদের যতগুলি ডিস্ট্রিক্ট আছে বা জেলা আছে, সেখানে আসলে ফেসিলিটিগুলি একটু উন্নত করা উচিত, বিশেষ করে জিম, ইনডোর, এগুলো আর বেটার করা উচিত আমার মনে হয়। মামুন, 9 ম্যাচে 3বার 5 উইকেট, এটি বোধহয় একটি অনন্য ঘটনাই, হয়তো মানে ওয়ার্ল্ড রেকর্ড না, কিন্তু নিশ্চয়ই রেকর্ড বুকে লেখা থাকবে। কিন্তু আমার কাছে কিন্তু আজকে বাংলাদেশকে মনে হয়েছে বাংলাদেশ যাই করেছে মাশরাফির নেতৃত্বে তা কাজে লেগেছে। আপনি দেখছেন যে মানে যখন চতুর্থ উইকেট জুটিতে 80 রানের একটি জুটি হয়ে গেল, চিগুম্বুরা আর কে খেলছিল, ও খেলছিল, সাব্বির রুম্মানকে নিয়ে আসা হলো। প্রথম ওভারে উনি খুব ভালো করলেন না, তারপরেও তাকে দ্বিতীয় ওভার দেওয়া হলো, তিনি একটি উইকেট পেলেন। মানে কেমন জানি মনে হয় যে বাংলাদেশের সবকিছু হচ্ছে। এটা কি মানে জিম্বাবুয়ে দুর্বলতর টিম, না আসলে বাংলাদেশ সবকিছু আসলে হচ্ছেই?
আসলে আমার কাছে মানে বাংলাদেশের সবকিছু হচ্ছে। আচ্ছা। আপনি যদি দূরে জিজ্ঞেস করেন, জিম্বাবুয়ে তো ডেফিনেটলি দুর্বল এই অর্থে, মানে কম্পারেটিভলি দুর্বল। মানে আমরা যে জিম্বাবুয়েকে এক সময় দেখতাম, সেই জিম্বাবুয়ের তুলনায় এই জিম্বাবুয়ে দুর্বল। ইভেন এক বছর আগে যে জিম্বাবুয়ে, তার তুলনায় এটা আরো দুর্বল। মানে এবং জিম্বাবুয়ে দুর্বল হইতেই থাকবে, বুঝছেন। জিম্বাবুয়ে আপনি 5 বছর পর আমার ধারণা যে হয়তো কেনিয়ার মতো অবস্থা হবে জিম্বাবুয়ের, যে আমরা তো আনবই না জিম্বাবুয়েকে, এমন অবস্থা হবে আমরা তো কেউ ডাকবই না, বিকজ জিম্বাবুয়ে ক্রিকেট ইজ ফলিং। কিন্তু সেটার সঙ্গে কিন্তু আপনি বাংলাদেশের এই সাফল্যকে মেলাতে পারবেন না, কারণ এমন যদি হতো যে আমরা কাউকে হারাইনি, এই জিম্বাবুয়ের সঙ্গে খেলে জিতলাম, যেমন গত বছর এই সময় কিন্তু এই কোয়েশ্চেনটা আমরা সবার কাছে হেরে তারপর জিম্বাবুয়েকে হারানোর পর মনে হলো যে আচ্ছা আমরা শুধু জিম্বাবুয়ের সঙ্গে পারি। তো আমরা তারপরে কি করলাম, আমরা তারপরে এক বছর আমরা দেখালাম যে জিম্বাবুয়ে না, আমরা আসলে সবার সঙ্গে পারি। এখন আমরা যখন সবার সঙ্গে পারি, তখন জিম্বাবুয়ের সঙ্গে পারাটাকে আপনি কোনোভাবে ব্র্যাকেট বন্দি করতে পারবেন না, নাম্বার ওয়ান। আর 2 নম্বর হচ্ছে কি, আপনি অনেকগুলো বিষয়ের একটা হচ্ছে যে বাংলাদেশে যে সবকিছু হচ্ছে, এটা হচ্ছে মানে ক্রিকেটে ক্যাপ্টেন যা চায়, যেমন সাব্বিরকে তারপর আবার বল দেওয়া, আবার সাকসেসফুল হওয়া, এটা এই দিয়ে অনেকগুলো কথা তো আছেই। যেমন ইয়ান চেবেল বলেছিলেন যে মানে ক্যাপ্টেন্সি হচ্ছে আপনার 10% হচ্ছে আপনার কি বলে 90% লাক আর 10% হচ্ছে এবিলিটি। কিন্তু শেষ পর্যন্ত উনি আবার বলেছিলেন কিন্তু ওই যদি 10% তোমার না থাকে তাহলে কিন্তু ওই 90% যদি কিচ্ছু হবে না। ফলে আপনি বলবেন যতই লাক থাকুক, তার মানে হি ইজ প্ল্যানিং। আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশের এই পার্টিকুলারলি এই সিরিজটা আমি মনে করি বাংলাদেশের জন্য তুলনামূলক একটু কঠিন ছিল এই অর্থে যে আপনি দেখেন এর আগ পর্যন্ত আমরা যে সিরিজগুলো খেলেছিলাম আমরা আন্ডারডগ হিসেবে খেলেছিলাম একরকম, যে আমরা জিতলে ফাইন, না জিতলে কোনো সমস্যা নেই। এবং জিম্বাবুয়ের সঙ্গে সেইজন্য আমার সবচেয়ে ভয় লাগে। এবং ধরেন গতবার জিম্বাবুয়ের সঙ্গে যখন খেলি তখন কিন্তু একরকম অবস্থা যে আমরা সবার কাছে হারতে বিষয়টা এরকম ছিল, জিম্বাবুয়ের কাছে আমরা হারতেই পারি, রাইট। কিন্তু এইবার যেটা ছিল যেহেতু ওই ম্যাচগুলো জিতেছি, ফলে কিন্তু এইবার আদার দেন 3-0 নাথিং ওয়াজ, মানে কি বলা যায়, আপনার কোনো কিছু অ্যাকসেপ্টেড ছিল না। সেই জায়গায় কিন্তু অনেক কঠিন। এবং সেই জায়গায় যখন একটা দল পড়ে, এরকম একটা দল বাংলাদেশের মতো একটা দল যারা মাত্র মানে ব্যাড টাইমটা পার করে এসছে, মাত্র বড় দল হচ্ছে, তখন তাদের মেন্টালিটি, তাদের ক্যারেক্টারের পরীক্ষাটা কিন্তু ওই সময় হয়। এবং সেই পরীক্ষার জায়গাটুকুতে আমি মনে করি যে বাংলাদেশ যে পাশ করলো, এটা বরং আমাদেরকে একটা নতুন মাত্রা এবং নতুন শিক্ষা দিল যে বাংলাদেশ এখন বড় দলকে হারাতে পারে, বড় দলের সঙ্গে লড়াই করতে পারে, এবং তাদের চেয়ে তারা ছোট দল তাদের কাছে প্রতি মুহূর্তে বড় দল মনে করে হারাতে পারে। এই অর্থে যে আপনি জিম্বাবুয়ের যে পার্টনারশিপগুলো হলো, ওই সময়গুলোতে যে নিজেদের স্ট্রিক রাখা, ওই সময়গুলোতে যে আমরা কি বলা যায় বিভ্রান্ত হয়ে যায়নি। কারণ অতীতে কিন্তু আমরা দেখেছি আজ থেকে 4-5 বছর আগে যে আমরা হয়তো খুব ভালো শুরু করতাম, 4 উইকেট ফেলে দিতাম, ফেলে দেওয়ার পর ওদের একটা পার্টনারশিপ হতো ঠিক আজকের সিচুয়েশন, তখন দেখি তখন দেখা যেত আমরা একটু এলোমেলো হয়ে যাচ্ছে, ফিল্ডিং ঠিক হচ্ছে না, তখন অনেক কিছু ভুলভাল হতো, ক্যাচ পড়তো, এবং তখন এইসব কারণে আমরা আফসোস করতাম ইস ম্যাচটা চলে গেল। সো সেই যে এইবার মানে 3 দিন কিন্তু হতে পারতো, 3 দিন কিন্তু ওদের এরকম সার্টেন সময় পার্টনারশিপ হয়েছে। প্রথম ইনিংসে দেখেন আমরা কিন্তু 4 উইকেট হারিয়ে ফেলেছিলাম প্রথম ম্যাচে, হারিয়ে ফেলার পর কিন্তু আমরা ওই যে মুশফিক নাসিমের কামব্যাক করলো। ফলে আমার কাছে মনে হয় আমরা যে পুরোপুরি একটা পরিপূর্ণ দল হয়ে উঠছি, সেই ওঠার পথে জিম্বাবুয়ে সিরিজটা হচ্ছে আরেকটা স্টেপ। এমনি 3-0, কিন্তু আমার কাছে এই 3-0 হচ্ছে অনেক বড় বিষয়, বাংলাদেশ যে ক্যারেক্টারটা শো করতে পারছে। বাট এট দ্য সেম টাইম কিছু ফাইনাল পয়েন্টস আছে আমি তার মনে করি যেগুলো আমাদের অ্যাড্রেস করা উচিত। যে কিছু জায়গায় আমাদের মনে হচ্ছে ব্যাটসম্যানদের, যেমন আজকে যে 3টে স্ট্যাম্পিং হয়েছে, এটা কিন্তু খুব ভালো সিগন্যাল না। একটা ওয়ানডেতে 3জন ব্যাটসম্যান স্ট্যাম্পড হয়, তার মানে এবং ব্যাটসম্যান যদি 1-2-3 নম্বর ব্যাটসম্যান যদি ওয়ানডেতে স্ট্যাম্পড হয় কখন, ওয়ানডেতে কিন্তু বেসিক্যালি স্ট্যাম্পটা তুলনামূলক কম হয়, এই কারণে চান্স থাকে, কিন্তু যারা তো ফ্লাইটেড স্পিনাররা সেই অর্থে বেশি খেলে না, মানে ট্র্যাপ করার স্পিনাররা বেশি খেলে না। ফলে অনেকগুলো বিষয় আছে। তারপরে হচ্ছে আমরা কিন্তু একই শট, ধরেন একজন 6 মেরেছে, ঠিক পরের বলে ওইরকম শট খেলতে গিয়ে আউট হয়েছে। তার মানে সেলফ সাফিসিয়েন্সির কিছু জায়গা হয়তো আমাদের মধ্যে তৈরি হয়েছে, যেটা খুব মানে এই জিম্বাবুয়ের সঙ্গে যেটা প্রবলেম না, বড় ক্ষেত্রে প্রবলেম হয়। আমি ইশতিয়াক ভাইয়ের কাছে এটি বলতে চাইছিলাম যে এক উইকেটে মানে কোন উইকেট না হারিয়ে 147 রান আমরা মানে আমরা কি একটু পথ হারিয়ে ফেললাম? বিশেষ করে আমাদের 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার উইকেট পড়লো কিন্তু 222, 226, 226, মানে 3টি উইকেট পড়লো আসলে 4 রানের ব্যবধানে। মানে এটিকে আমরা একটু পথ হারিয়ে ফেললাম, নিজেদেরকে একটু খুব কমপ্লেসেন্সিতে ভুগলাম, মানে কি হলো আসলে আমাদের? না, তা ঠিক না। আমার মনে হয় যে এটা 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 হতেই পারে। জি, ইটস জাস্ট দ্যাট যে ফ্লোট আমরা একটা ফ্লোর মধ্যে দিয়ে যাচ্ছি, একটা মোমেন্টামের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এই 4 মাসের একটা বিরতি, এটা একটা এক্সকিউজ ধরলেও আপনি ধরতে পারেন। তারপরে মোহাম্মদুল্লাহ রিয়াদ ওয়াজ আ বিট আউট অফ সর্টস। লিটন দাস এত ভালো খেলে এসছে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা এর বিরুদ্ধে, সে এসে খুব একটা কেন জানি একটু খাপ ছাড়া, লিটন দাস যে পোটেনশিয়াল সে পোটেনশিয়ালস সে দেখাতে পারেনি। বাট আমরা যদি এই সিরিজে লিটন দাস একটা আশ্চর্য, উনি যতক্ষণ মানে শেষ উনি একটি ভুল করছেন, একটি ভুলে আউট হচ্ছেন, যতক্ষণ উনি খেলছেন ততক্ষণ উনি মনে হচ্ছে যে উনি ভালোই খেলছেন। আমরা যদি 2015 যদি 2000 আমি একটু হার্শ হয়তো হব যে এত ভালো খেলার পরেও আমার তারপরেও কিছুটা এখানে একটুখানি ল্যাকিংস আমার কাছে মনে হচ্ছে, যে কমপ্লিট মনে হচ্ছে না। সেটা হচ্ছে যে মাহমুদুল্লাহ রিয়াদের সেই ওয়ার্ল্ড কাপের 2টা 100 ছাড়া
মিডল অর্ডার ব্যাটসম্যান আমরা আজ পর্যন্ত দেখিনি ক্যারি আউট করতে। আমরা সৌম্য সরকারকে হয়তো ওপেনিং স্লটে গিয়ে মুশফিক কনসিস্টেন্টলি করে গেছে, ইয়েস মুশফিক has scored 100 in 2015 আর জানি না, বাট দে শুড বি মোর। আমার কথা হচ্ছে যে মুশফিক, সাকিব, নাসির, শাব্বির, হুসোএভার যারা ব্যাটিং পায়, প্রথম 6টা ব্যাটসম্যান আমরা এখন পর্যন্ত কয়টা খেলা খেলেছি? অনেক কটা খেলা খেলেছি। সেঞ্চুরি কয়টা হয়েছে? জাস্ট মেবি 200s বাই মাহমুদুল্লাহ রিয়াদ এন্ড 1 বাই আমার সৌম্য করেছে ওপেনিং এ। আমি মিডল অর্ডারের কথা বলছি। আমার মনে হয় মিডল অর্ডারের মধ্যে আরেক মানে এমন ব্যাটসম্যান তৈরি হওয়া উচিত যে যে ক্যারি আউট করতে পারবে। উই শুড নট, আমরা কিন্তু 60-70-এ কিন্তু সন্তুষ্ট। আমরা কিন্তু এখন একটা পর্যায়ে এসেছি যখন আমরা এই 60-70-70-80টাকে কনভার্ট করে আমরা যদি আমরা অন্যান্য দেশগুলোর খেলা যদি দেখি, যদি আমরা নিজেদেরকে ওই পর্যায়ে যদি আমরা নিতে চাই, তখন কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু একটা তুলনা আসবে, টিমের মধ্যেও তুলনা আসবে, অন্যান্য দলের প্লেয়ারদের সাথে আমাদের প্লেয়ারদের মধ্যে একটা তুলনা কিন্তু হবে। আমরা অসাধারণ খেলছি। লিডারশিপ ইজ ওয়ান অফ দ্য মেইন রিজনস। A good professional coach is also one of the reasons. এবং বেশ কয়েকটা কারণ অবশ্যই আছে, কিন্তু আমার মনে হয় যে কিছু সিনিয়র প্লেয়াররা আরও আমাদেরকে এক ধাপ, আমাদের খেলার এক ধাপ আরও আমাদেরকে নিয়ে যেতে হবে। কারণ আমরা এখন গোয়িং থ্রু মোমেন্টাম। কিছু আগে শান্তর সাথে কথা বলছিলাম যে একটা পর্যায়ে আসবে যখন এই মোমেন্টামটা হয়তো বা থাকবে না, একটা ব্যাঘাত আসবে, দেন হোয়াট? সেই জন্য আমার মনে হয় যে মোমেন্টামে একটা ইয়া আসতেই পারে, কিন্তু নির্বাচকরা যে সমস্যাটাই আসলে এখন পড়বেন, বিশেষ করে ওয়ানডে খেলতে গেলে, যে সৌম্য যখন ফিরে আসবে তখন আসলে কি হবে, মানে হাসিবুল হোসেন কি মনে হয় আপনার? এখানে আসলে বেসিক্যালি ইমরুল কায়েস রান করছে, বেসিক্যালি অটো চলে আসবে সৌম্য সরকার, বিকজ সে রানের মধ্যে থেকে বের হয়েছে। আর ইমরুল কায়েস 2টা রান করেছে। বেসিক্যালি তখন দেখা যাবে যে হয়তো বা 1 ডাউন বা 2 ডাউন থেকে একজন সফল হতে পারে, জানি না। এখন মানে কি বেসিক্যালি দেখা যায় যে পারফর্ম করলেও অন্যান্য দেশে দেখা যায় যে মেইন প্লেয়ার তাকেই টিমে রাখা হয়। বেসিক্যালি যে টিমে এসেছেন 73 রান করেছে, 2টা ম্যাচে 73-79 রান করলো, বাট পরে দেখা যায় যে মেইন যে ব্যাটসম্যান তাকেই কিন্তু অবশ্যই অটোমেটিক চলে আসবে। সেই জায়গায় ইমরুল কায়েসের হয়তো বা ব্যাড লাক হইতে পারে, সে জায়গায় তাকে বসতে হইতে পারে। বিকজ সবসময় একটা টিমে কিন্তু যারা আমরা টার্গেট করি যে সৌম্য সরকার আমাদের মেইন ব্যাটসম্যান ওপেনিংয়ে, সে যখন ফিট হয়ে আসবে তখন কিন্তু তাকেই খেলাবো। এটাই হলো বেসিক নিয়ম আসলে। আর আসলে হোম সিরিজে আমরা কিন্তু খুব ভালো খেলছি, সিরিজ জিতছি। আমরা যখন দেশের বাইরে যখন সিরিজ খেলতে যাব, তখন আমরা কি ধরনের ক্রিকেট খেলবো সেখানে কিন্তু ডিপেন্ড করবো বাংলাদেশের ওয়ানডেতে কতদূর ইমপ্রুভ হয়েছে, সেই জায়গাটা কিন্তু আমরা এখনো বলতে পারছি না। তো হোমের সিরিজে আমরা খুব ভালো, এখন আগে হোমেও জিততে পারতাম না, সিরিজ জিততে পারতাম না, সেখান থেকে বের হয়ে আসছি। কিন্তু এওয়েতে যে আমাদের কি রেজাল্ট হয় সেখানে কিন্তু ডিপেন্ড করবে বাংলাদেশের ক্রিকেট কতদূর গিয়েছে। আমরা এওয়ে টিমে বাংলাদেশের রেজাল্ট এবং বাংলাদেশের সম্ভাবনা নিয়ে শুনবো মুসলমান আপনার কাছে। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি। আমরা আসলে আজকে মানে যেহেতু গতকালই মাত্র আমাদের টেস্ট খেলার মানে টেস্ট বয়সে 15 বছর পূর্ণ হলো, তো আমরা টেস্ট খেলা নিয়েও আসলে একটু আলোচনা করতে চাই। এই সব আলোচনাগুলি অতিথির সঙ্গে হবে, বিরতির পর ফিরে এসে। ফিরে এলাম আজকে বাংলাদেশের মুসলমান। বাংলাদেশের বাইরে যখন বাংলাদেশ খেলতে যাবে তখনকার সমস্যা এবং সম্ভাবনাগুলি আমরা কথা শুনছিলাম, কিন্তু শুনতে চাইছিলাম, কিন্তু আজকে একটি কথা আমার মনে পড়ে যাচ্ছে। মুস্তাফিজ যখন হেট্রিক করার সম্ভাবনা জাগিয়ে যখন বলটি করছিলেন, আমরা এরকম একটি সিন দেখলাম যেটা ক্রিকেট বিশ্বে স্টিভ ওয়ার সেই মারাত্মক অ্যারোগেন্ট অস্ট্রেলিয়াতে আমরা দেখে আসছি। 6টি স্লিপ, পয়েন্ট, গালি নিয়ে আসলে বল করছিলেন মুস্তাফিজ। আমি তখন খবর পড়ছিলাম, আসলে স্পিক হচ্ছিল, খবর বন্ধ করে আসলে খেলা দর্শকদের সহ দেখছিলাম। ওই অনুভূতিটি সহ যদি একটু বলতেন। আমার কাছে যতই জিম্বাবুয়ে হোক, যতই মিরপুর হোক, আমি অনেক ভালো ফিল করেছি আসলে সময়। না ঠিক আছে, এটা তো ডেফিনেটলি মানে আমাদের এরকম অবস্থা আমরা এইভাবে সারা মানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা শিকার হয়েছি, বলারের ড্রিম থাকে, হ্যাঁ আমরা শিকার হয়েছি। সেই ক্ষেত্রে আমরা যখন দেখি যে আমরা এরকম করতে পারছি, আমাদের একজন বোলার যখন এরকম পাচ্ছে, আমি আসলে সবচেয়ে যে মুস্তাফিজের কেমন লাগবে, কিন্তু মুস্তাফিজ খুব ভালো নিজেকে এক্সপ্রেস করতে পারে না, দ্যাট ইউ নো, ফলে জিনিসটা বলতে পারবো না। আদারওয়াইজ মানে এটা কিন্তু দারুণ একটা ব্যাপার, একজন বোলার যখন এরকম পাচ্ছে। বাট ঠিক আছে, এটা আমি এভাবে মনে করি, কিন্তু আমি ঠিক শিওর না। আমি জাস্ট বলতে চাই
জিম্বাবুয়ে জিনিসটা কিভাবে নিয়েছে। আমি আসলে প্রেস কনফারেন্সটা আমি শুনলেও তো বলতে পারবো, আমি তখনই ভাবছিলাম যে জিম্বাবুয়ে জিনিসটা কিভাবে নিয়েছে, কারণ এটা অনেকগুলা জিনিস আছে দেখার মতো। যে ধরেন এরকম সিচুয়েশন তো সব ম্যাচেই প্রায় ওয়ানডেরই হয়, যে শেষে যখন হবে আপনি কিন্তু জিতে গেছেন কনফার্ম, তখন তো আপনি যে কোনো দলই করতে পারে। এখন আসলে ঠিক জিম্বাবুয়ে জিনিসটা কিভাবে নেয় এটা একটু দেখার বিষয় আছে, বাট আই হোপ যে তারা জিনিসটা মানে তারা আনস্পোর্টিং মনে করবে না, তারা মনে করবে যে আমাদের এক্সাইটমেন্ট, আমাদের বোলারের উইকেট পাওয়া তরুণ বোলার আমরা এইভাবে নিয়েছি, এরকম একটা বিষয় আছে। 99 ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়াই তো আমাদের সাথে এরকম করছে, 7 জন স্লিপে রেখে। হ্যাঁ না, এটা তো আমরা স্বীকার হয়েছি। আচ্ছা, এটা হচ্ছে একটা বিষয়। আর আরেকটা যেটা হচ্ছে একটু আমি এই ইয়ার বিষয় এওএম এ যাওয়ার আগে ইয়ার প্রসঙ্গটা বলি। এই যে আমরা যে দুইজন যে ইমরুল এবং ভালো করলেন, দেখার খুব ইন্টারেস্টিং। কিন্তু ইমরুল ওয়ার্ল্ড কাপে চান্স পেয়েছিল, খুব খারাপ করেছিল। আলামিন ওয়ার্ল্ড কাপ থেকে ডিসকার্ড হয়েছিল এবং তার ক্যারিয়ার খুবই আনসার্টেন ছিল। আলামিনও কিন্তু খুব ভালো করেছে। আমরা যদি দেখি আজকে এবং গত ম্যাচেও কিন্তু আলামিনের সেকেন্ড স্পেল ফিরে এসে কিন্তু আলামিনই ম্যাচটা জিতিয়েছে। আজকে কিন্তু ভাইটাল ব্রেক থ্রোটা। হ্যাঁ, এখন এটার মানে কি? এটার মানে হচ্ছে পজিটিভ জিনিস হচ্ছে দুইটা বিষয়। আপনি যেটা বলেন যে নির্বাচকরা সমস্যায় পড়বেন, নির্বাচকরা সমস্যায় পড়লে আসলে এটা খুব বড় সমস্যা না আমি মনে করি। কারণ সৌম্য সরকার, আপনি যখন মানে সৌম্যকে আপনি তখন বাধ্যর কথা চিন্তা করতে পারেন না, ফলে বরং বেটার হচ্ছে নির্বাচকরা জন্য যে কম্পিটিশন, তারা দেখলেন যে আমাদের একটা রেডি ব্যাকআপ আছে, ইমরুল কায়েস ইজ এ গুড ব্যাকআপ। এবং আরেকটা জিনিস হবে কি, সৌম্য যখন আসবে বা হোয়াট এভার, সে যখন দেখবে বাইরে ঠিক আরেকজন প্লেয়ার এরকম রেডি আছে, হি উইল পুশ হিমসেলফ, এবং এই পুশিংটা থাকলেই কিন্তু পারফরমেন্সটা আপ হয়। এবং আপনি দেখেন জিম্বাবুয়ে যে ফল করে যাচ্ছে, ওয়ান অফ দ্য রিজন হচ্ছে এবং তাদেরকে পুশ করে না, তারা দলে আছে। আমি যা শুনেছি খুবই ক্যাজুয়াল, তারা সেই অর্থে প্র্যাকটিসও করে না, বিকজ দে ডোন্ট হ্যাভ এনি ড্রিম। তাদের কোনো তাড়না নাই, প্রেরণা নাই, সামনেও কিছু নাই, পিছন থেকে কেউ যে আমি না হলে করবে না। তো এইভাবেই কিন্তু ক্রিকেট নেশনগুলো এইভাবে ফল করে। বাংলাদেশ এখন ফল করবে না, মানে আপ হবে এরকম যে সবাই জানে কিন্তু যে আমি নাই। ওকে, 1 বছর আগে এই সময় কিন্তু আমরা সৌম্যকে খুব ভালো করে চিনতাম না, আমরা মুস্তাফিজকে খুব ভালো করে চিনতাম না। এনামুল বিজয়কে ছাড়া বাংলাদেশ টিমও চিন্তা করা যাচ্ছিল না অনেক দিন। খালেদ ভাই, গত বছর এই সময় কিন্তু আমরা বিশ্বকাপ নিয়ে আলাপ করেছি, তখন কিন্তু আমরা সৌম্যর কথা বলি নাই, তখন আমরা মুস্তাফিজের কথা বলি না। ইনফ্যাক্ট মুস্তাফিজের কথা কেউ জানতোই না। ইটস দ্যাট আমাদের খুব ক্রিকেটের খুব রিলেটেড কিছু লোক ছাড়া মুস্তাফিজকে কেউ চিনতো না। ইভেন ওয়ার্ল্ড কাপ দেখেন, আমরা যখন ওয়ার্ল্ড কাপে এত ভালো করছি, তখনও মুস্তাফিজকে বাংলাদেশের কয়জন লোক চেনে? হার্ডলি 1%। এবং আপনি দেখেন তার 6 মাসের মধ্যে মুস্তাফিজ অলমোস্ট নাম্বার 1 স্টার এখন আমাদের, মানে সবচেয়ে বড় একটা বিজ্ঞাপন হয়ে উঠছে। তার মানে আগামী বছর এই সময় যখন আমরা কথা বলবো, যদি ক্রিকেট রেগুলার চলে, খালেদ ভাই নিশ্চিত থাকেন 1 বা 2 জন খেলোয়াড় বেরোবে যাদেরকে আমরা কেউ চিনি না, বিকজ আমাদের প্লেয়াররা এইভাবে পুশ করে এদের পারফরমেন্স আপ করছে। এটা একটা হবে। তা আমাদের একটা প্রবলেম হয় কি, দেখা যায় যে দলে ব্যাকআপ হিসেবে এসছে সে ভালো করছে, তখন যখন এই প্রপার প্লেয়ারটা ফিরে, তখন আমাদের মধ্যে একটা টেম্পটেশন তৈরি হয়। আমি যেটা প্রনটা লক্ষ্য করি যে 2 জনকে একসঙ্গে খেলিয়ে দেওয়া যায় কিনা। এইভাবে করে কিন্তু আমরা একসঙ্গে একবার 4 জন ওপেনারকে খেলিয়ে দিয়েছিলাম। আমি বরং এটাতে ভীত যে হ্যাঁ আমাদের প্লেয়ারটা কি স্ট্রাকচার হবে যে আচ্ছা ওপেনিং এ আমার মনে করেন 5 জন ভালো ওপেনার, 5 জন ভালো করছে, আই হ্যাভ টু পিক 2। দ্যাট ইজ টাফ ডিসিশন, বাট আই হ্যাভ টু পিক 2। আমি যদি এখন 5 জনকে 1 2 3 4 5 খেলাই, তাহলে কিন্তু হবে না, স্ট্রাকচার হবে না, ফর্ম হবে না। এবং আমাদের এই ভুলটা কিন্তু হওয়ার ফলে দেখা যায় কি, হঠাৎ করে দেখা গেল যে মুশফিক তখন 6-এ চলে যাচ্ছে, 4-এ ব্যাট করছে, কিন্তু অন্যদের জায়গাটিতে মুশফিক 6-এ যাচ্ছে বা অমুক 7-এ যাচ্ছে, এটা ভালো না। ফলে আমি বরং মনে করি নির্বাচকরা এখন বাংলাদেশে অনেক প্লেয়ার আসবে এবং নির্বাচকদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এখন ঠিক অমুক রান করেছে এই চিন্তা করলে হবে, এবং যাকে বাদ দেওয়া হয়েছে তার ক্ষেত্রেই দেখা যায় যে ইয়ার বিষয়টা কি, এটা এখন আমরা আবার কবে খেলবো আমরা ঠিক জানি না। মানে একটা টেস্ট সিরিজ, সিরিজ, কারণ এখন জানেন যে আপনি যেহেতু বাংলাদেশে হোমে খেললে অনেক বেশি দর্শক হয়, টিভি সবকিছু মিলিয়ে বাংলাদেশে ক্রিকেট খেলাটা এখন কিন্তু খুবই লুক্রেটিভ ফর আদার্স। এটা হচ্ছে একটা বিষয়। আর এওয়েতে ভাই সবাই দুর্বল, এগুলো বলে লাভ নেই। এওয়েতে আমরা যার কথা বলি কে ভালো খেলে, আমাদের মানে স্ট্রেংথটা কতদূর বুঝাবে সেটা ঠিক আছে, আমরা কি এখানে ফাইট করতে পারছি? কিন্তু আমরা যদি দেখি বাজভাবে মানে ইন্ডিয়ার মতো দল আস্তে আস্তে এওয়ে না, এওয়ে কিছু থাকবে না পৃথিবীতে। আস্তে আস্তে কি হবে, প্রথম কথা হচ্ছে এওয়েতে সবাই দুর্বল, কিন্তু আমাদের কথা সবাই বলে। অস্ট্রেলিয়াও যে এখানে এসে পারে না এটা ওরা বলে না, বলে এখানে উইকেট খারাপ। আর আমরা যখন কি পারি না, তখন বলে আমরা স্পিন পেস বোলিং খেলতে পারি না, স্পোর্টিং উইকেট খেলতে পারি না। ফলে এটা একটা ডিবেটেবল ইস্যু। প্রথম কথা এটা হচ্ছে তারা ওই যে ওরিয়েন্টাল কলোনিয়াল আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে 1 নাম্বার। বাট স্টিল আমি মনে করি সব জায়গায় ভালো খেলার এবিলিটি থাকা উচিত, আমার কোনো ইয়া নেই। কিন্তু আমি বলছি এটা একটু ওভার মানে প্লে হয় যে আমরা পারি না ওরা পারে। আর আরেকটা বিষয় কি, আস্তে আস্তে আপনি দেখবেন পৃথিবীর সব কন্ডিশন বাংলাদেশের কন্ডিশন হয়ে যাবে। এই যে ওয়ার্ল্ড কাপে জাস্ট ইন্ডিয়ান কন্ডিশন হয়ে গিয়েছিল, ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়ান কন্ডিশন হয়ে গেছে, কারণ রান বেশি করার জন্য এবং খেলাটাকে আকর্ষণীয় বোলারদের শেষ করার জন্য। ইশতিয়াক ভাই ক্লাসিক টেস্ট খেলার খুব ভক্ত, আমরাও আসলে টেস্ট খেলাটাকেই সর্বোচ্চ পর্যায়ের সবচেয়ে মুনশিয়ানা দেখানোর কথা বলি। টেস্ট খেলায় বাংলাদেশ আসলে ওয়ানডেতে যতটা শক্তিশালী দল, টেস্ট খেলায় ততটা নয়। এই অবস্থা থেকে আসলে আমরা কবে নাগাদ মানে আমরা মুক্তি পেতে চাই কিনা, আমরা টেস্ট খেলাও ভালো হব কিনা? এটা তো আলটিমেট। আমরা যখন দেখেন এই 15 বছরে 6-7-তে আমরা র্যাঙ্কিং যে কিন্তু এসছি, এটা কিন্তু বিশাল একটা অর্জন। ইভেন ওয়ানডেতেও যে আমরা এটা করেছি, এটাও কিন্তু কোনো চারটে কথা না।
কনসিস্টেন্টলি খেলে এসেছি, এবং বিদেশের মাটিতে যে আমরা যে খেলতে পারি না তা না। ওয়ার্ল্ড কাপে শুধু আপনার ইংল্যান্ডকে হারানোটা না, আমরা কিন্তু নিউজিল্যান্ডকে প্রায় হারিয়েও দিয়েছি। নিউজিল্যান্ডের সাথে কেউ খেলতে পারছিল না, আমার মনে হয় বাংলাদেশের বেস্ট পারফরম্যান্স ছিল আসলে নিউজিল্যান্ডের সাথে, এবং যে কাপটিল কিছু করতে পারেনি ওই দিনই ও ম্যাচটা খেললো, নাহলে নিউজিল্যান্ড আসলে বড় জিম্বাবুয়ের বিরুদ্ধে মনে আমরা সিরিজটা জিতেছিলাম ইন জিম্বাবুয়ে। তো আমরা এই শ্রীলঙ্কাতে গিয়ে আমরা ড্র করেছিলাম, টেস্ট ড্র করেছি। হ্যাঁ, সো বিদেশে খেলার যে খেলে যে ভালো খেলি নেই তা না, কিন্তু ঘন ঘন আমরা খেলার সেই সুযোগটা পাই না। ইদানিংকালে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশ আন্ডার 19 বিদেশে যাচ্ছে, সাউথ আফ্রিকাতে গেছে, তারপরে এখন বাংলাদেশ এই টিম সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, জিম্বাবুয়েতে যাচ্ছে। এই ধারাটাকে বজায় রাখতে হবে। আর তা না হলে যদি আমরা লঙ্গার ভার্সন ক্রিকেট, যেহেতু আমাদের ডোমেস্টিক ক্রিকেটটা ঠিক সেই মানের না, যদি আমাদের খুব ইন্টেন্সলি কম্পারেটিভ একটা ডোমেস্টিক ক্রিকেট হতো তাহলে আপনার ভালো প্রডিউস করতে পারতেন। সেক্ষেত্রে আমরা টেস্ট ক্রিকেটে আরো বেটার খেলতে পারতাম। টেস্ট ক্রিকেটেও যে আমরা কিছু সাইন্স পাচ্ছি না তা না, এই প্লেয়াররাই কিন্তু সে 70 or 80% প্লেয়াররাই কিন্তু টেস্ট ক্রিকেট খেলবে, এবং আজকে এই পর্যায়ে আসার কারণে তাদের কনফিডেন্স উইল বি হাই, অ্যান্ড দিস কনফিডেন্স দে উইল টেক ইন টু দি টেস্ট লেভেল। সুতরাং ইট ইজ অলমোস্ট মানে অবধারিত যে আমরা টেস্ট ক্রিকেটে গিয়ে এমনিতে ইমপ্রুভমেন্টস হচ্ছে। আমাকে যদি এখন বলেন কি কি এরিয়াজ ইমপ্রুভমেন্ট হচ্ছে, এই কম সময়ের মধ্যে হয়তো বোঝানো যাবে না, বাট দেয়ার আর ইমপ্রুভমেন্টস। লাইক একটা ছোট উদাহরণ দিয়ে, আগে যেরকম 2 দিন 2.5 দিনের মধ্যে টেস্ট শেষ হয়ে যেত, এখন উই আর টেকিং দ্য টেস্ট ম্যাচেস 5 days, এবং সময় আসবে যেখানে উইল পুশ দি অপোজিশন, উইল গিভ দি অপোজিশন আ হার্ড টাইম টু উইন টেস্ট ম্যাচেস, এবং আমার সময় আসবে যখন আমরা 5th ডেতে গিয়ে গন্ধের একটা সুযোগের সন্ধানে থাকবো। দ্যাট ইজ দ্য ডে উইচ ইজ নট ভেরি ফার। আদারওয়াইজ সেটা হচ্ছে আমরা দেশের মাটিতে যেভাবে আমরা ওয়ানডে ক্রিকেট খেলেছি, একটা আমরা এস্টাবলিশড হয়েছি অ্যাজ আ potential side, good enough to beat any side in the world. আমার মনে হয় টেস্ট ক্রিকেটেও বাংলাদেশের মাটিতে আমাদেরকে এই সুযোগটা আমাদেরকে নিতে হবে। শান্ত, আমি আসলে একটু পিছন দিক থেকে আসতে চাই, সেটা হচ্ছে যে ডোমেস্টিক ক্রিকেটের যে লঙ্গার ভার্সনগুলি আছে সেগুলিকে আকর্ষণীয় করার জন্য, সেগুলিকে আমি যদি আমার কথাই বলি যে আমি টেলিভিশন হিসাবে বা আমি নিউজ পেপার হিসেবে, আমি সাংবাদিক হিসাবে সেটি আমি মানুষের সামনে তুলে ধরার জন্য যে আকাঙ্ক্ষাটা বোধ করব, সেইটা কিরকম ভাবে এটা হতে পারে, মানে এইটাকে প্রতিযোগিতামূলক কেমনে করা যেতে পারে, কি হলে মানুষ দর্শক যেতে পারে? অবশ্যই আপনি টিভি মিডিয়া আনতে পারেন, স্পন্সরের টাকার পরিমাণটা, মানে পারিশ্রমিক পরিমাণটা একটু বাড়ায় দিলে ভালো হয়। মাঠে দর্শক টানার উপায়, তারপরে মানে আমরা তো আসলে মাঠে দর্শকের উপর নির্ভর করে কম্পিটিশন হচ্ছে, আগের চেয়ে বেটার হচ্ছে। তারপরে আপনার আগে যেমন সেঞ্চুরি দেখা যেত একটা হতো বা হতো না, এখন কিন্তু একটা টিমের 2-3 200 করছে বা 100 করছে, রেগুলার হচ্ছে। এই জায়গাটা একটু পরিবর্তন হচ্ছে, কিন্তু দর্শক আসার ব্যাপারটা আসলে 4 ডে ম্যাচে দেখা যায় যে এমনি না, সারা পৃথিবীতে দর্শক আসে না, কিন্তু যতটুকু আসে তার চেয়ে বেশি একটু আগ্রহ জাগানোর কোনো উপায় আছে কিনা? এখানে কম্পিটিশন বাড়াতে হবে। আপনার যারা স্টার প্লেয়ার আছেন তাদেরকে ওই খেলাগুলি খেলতে হবে। তারা যদি খেলেন তাহলেই কিন্তু দর্শকরা তাদের দেখতে আসবেন এবং খেলার মানও তখন বাড়বে। আর দেখেন বাইরের দেশের যে ঘরোয়া ক্রিকেটগুলি হয় এত স্ট্রং, তারা যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে আসে তখন কিন্তু তাদের কাছে ইন্টারন্যাশনাল ম্যাচ ভেরি ইজি লাগে, বিকজ তাদের ঘরোয়া ক্রিকেট এত স্ট্রং থাকে, এত কম্পিটিশন থাকে যে তাদের তখন ইন্টারন্যাশনাল খেলা এবং ডোমেস্টিক রাইট, এটা অলমোস্ট সেম হতে হবে। কিন্তু লঙ্গার ভার্সন খেলার ক্ষেত্রে একজন স্টার বা তারকা খেলোয়াড়ের কি ইনসেনটিভ আছে, মানে তিনি কেন এটাকে জান প্রাণ দিয়ে খেলবেন? ধরা যাক আমাদের দলে এখন অটোমেটিক চয়েস সাকিব আল হাসান, ধরেন অটোমেটিক চয়েস তামিম ইকবাল, তারা ঘরোয়া ম্যাচটি যে খুব মনোযোগ দিয়ে খেলবেন, তার জন্য কি আছে আসলে সেখানে? সেখানে তেমন একটা কিছু বর্তমানে আমি দেখি না আসলে, সত্যি কথা, যে সে মনোযোগ দিয়ে খেলবে। আমরা খুব গুরুত্ব দিচ্ছি না, আমরা মানে দেশের স্বার্থে যদি আপনি দেখেন তাহলে তাদের খেলা উচিত দেশের স্বার্থে। মামুনের কি মানে, মামুন কিভাবে এটাকে আরেকটু, মানে আপনি কিভাবে আরো বেশি লোককে ওখানে অ্যাপয়েন্ট করবেন যে যাতে মানে এটা প্রথম কথা যেটা বেশি জায়গা দিবেন? এটা আসলে হবে না কখনো, এটা আসলে হবে না, এবং এই চেষ্টা করে এটা আসলে লাভ নাই, এটা কোথাও হয় না। আপনি ইন্ডিয়াতে রঞ্জি ট্রফি ম্যাচ দেখেন, টিভিতে দেখেন, মাঝে মধ্যে কেউ দেখে না। বাংলাদেশে তো 50-100 লোক থাকে, ওখানে তাও থাকে না। ইটস দ্যাট। এবং যখন আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা শুরু করেন, হোয়ার
শান্তর মনে আছে প্রথম যে জাতীয় লীগ শুরু হয়েছিল বাংলাদেশে 99 এ টেস্টের পরে 97 আমরা আইসি ট্রফি জিতলাম 98-99 এ। তখন কিন্তু যেটা ছিল, হ্যাঁ তখন যেটা ছিল 99 এ প্রথম জাতীয় লিগে আমার মনে হয় প্রায় মারামারি অবস্থা হয়েছিল, দর্শকরা মাঠে ঢুকে যেত। কারণ তখন সিলেটের লোকজন বুলবুল, শান্ত, ওপি এদেরকে প্রথম কাছ থেকে দেখলো, রাজশাহীর লোকজন দেখলো, ঠিক আছে। কিন্তু যখনই ইন্টারন্যাশনাল ক্রিকেট আসা শুরু হলো, বাংলাদেশের ইন্টারন্যাশনাল স্টার আসা শুরু করলো, তখন কি মানুষ সবসময় ফার্স্ট গ্রেড অফ এন্টারটেনমেন্টের পেছনে ছোটে খালেদ ভাই। এখন বাংলাদেশে ইন্টারন্যাশনাল ক্রিকেট হচ্ছে ফার্স্ট গ্রেড অফ এন্টারটেনমেন্ট, সেটা আমরা দেখি, চিরঙ্গের লোকজন দেখে, ফলে ঠিক আর এই ডোমেস্টিকের এটা বিষয়টা তাদের কাছে এক নম্বর হচ্ছে খুব অ্যাট্রাকটিভ না, নাম্বার ওয়ান। দ্বিতীয় বিষয় হচ্ছে কি আমাদের এই যে আমি ছোট করে একটু জানতে চাই যে ধরেন আমাদের এখন 20 জন ক্রিকেটার আছেন যাদেরকে আমরা সবাই চিনি, মানে যারা দেখতে পারেন, তো 20 জন ক্রিকেটার যদি 5টা দলে ভাগ হয়ে খেলেন, তো সেই 20টা ক্রিকেটারকে মানে কাছ থেকে দেখতে দর্শকরা যেতে চাইবেন না? এটাও খালেদ ভাই মজার, ধরেন আমাদের প্লেয়াররা ইন্ডিভিজুয়াল দের বিগ ব্র্যান্ড, কিন্তু আমার কাছে মনে হয় তারা বাংলাদেশের প্লেয়ার হিসেবে বিগ ব্র্যান্ড। যেমন ধরেন আমাদের প্লেয়াররা কিন্তু আবার ডোমেস্টিক ক্রিকেট খেলে, ঢাকা লিগ খেলে, ফতুল্লাহ খেলা, এখানে খেলা, কয়জন দর্শক হয়? এই যে ভিক্টোরিয়া চ্যাম্পিয়ন হয় প্রিমিয়ার লিগে, আবনি উড়ান খেলা হয়, ঠিক আবনি উড়ান খেলা হয়, ঠিক আছে, ধানমন্ডি মাঠে হয়, মিরপুর স্টেডিয়ামে কয়জন লোক হয়? 1000, 1500, 2000 ম্যাক্সিমাম, এর চেয়ে বেশি লোক হয় না। কিন্তু আমি বলছি হ্যাঁ নাই, কিন্তু এই প্লেয়ারই তো খেলে। আপনি কিন্তু সাকিব তামিমেরা সবাই কিন্তু রিজান রূপগঞ্জে খেলেছে, বা মানে সবাই খেলে, কয়জন লোক হয়? অবশ্য এক সময় তো এইটা দেখতে অনেক লোক হতো, হাজার হাজার লোক হতো, কারণ তখন আমাদের কাছে ক্রিকেট বিনোদনের শ্রেষ্ঠ জায়গা ছিল আমাদের ডোমেস্টিক, আমাদের আবনি মডার্ন, আমাদের ইনভলভমেন্ট অনেক বেশি ছিল। এখন আমাদের কাছে ক্রিকেট মানে হচ্ছে বাংলাদেশের ক্রিকেট, আমাদের কাছে ক্রিকেট মানে কিন্তু বাংলাদেশ টিমের ক্রিকেট, এবং বাংলাদেশের বেশিরভাগ হচ্ছে সবাই বাংলাদেশ দলের সাপোর্টার, আমাদের কাছে কিন্তু অন্য আর কোনো দল নাই। ফলে হচ্ছে কি প্রথম কথা হচ্ছে আপনি মানে জিনিসটা হচ্ছে প্রথম আপনাকে মানতে হবে যে 4th ডে এই আমাদের দেশে এত দর্শক হয়, আমাদের দেশে টেস্ট হলে কয়জন দর্শক হয়, ইন্ডিয়াতে কয়জন দর্শক হয়? এখন ইন্ডিয়া কিন্তু সাফার করছে, টেস্টে দর্শক হয় না বলে টিভি রেভিনিউ কমে যাচ্ছে। এখন ডোমেস্টিক, ঘরোয়া ডোমেস্টিক যেহেতু হচ্ছে 4 দিন বা 5 দিনের ম্যাচ, এখানে দর্শক হবে না। কিন্তু আমি মনে করি যে দর্শক হওয়াটা মুখ্য বিষয় না, কিন্তু এটা হচ্ছে আপনার প্লেয়ারদের ইন্টারন্যাশনাল লেভেলের জন্য তৈরি করা। এবং আমাদের যেটা হচ্ছে সংগঠকদের চ্যালেঞ্জ হচ্ছে যে যেখানে দর্শক হবে না, আর দর্শক যখন হবে তখন তো আমি সংগঠক হইলে হবে, আপনি হইলে হবে, সংগঠক নাই কিন্তু সেখানে মাঠ ঠিক রাখতে হবে। আমার এটা বিরতি নিতে হচ্ছে মামুন, সংগঠকদের কথা আমি একটু ইশতিয়াক ভাইয়ের কাছে আসতে চাই। ইশতিয়াক ভাইয়ের বন্ধুরা, ইশতিয়াক ভাইয়ের অনুজরা, ইশতিয়াক ভাইয়ের খুব কাছের লোকেরাই এখন সংগঠক, তাদেরকে আপনি কিরকম ভাবে মূল্যায়ন করেন ইশতিয়াক ভাই? আপনার কাছে শুনতে চাইবো যে এখন তারা কি করছেন, এবং আপনার কাছে জানতে চাইবো যে মামুন আপনি কি বলছিলেন সেটি শেষ করবেন। আমরা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। ইশতিয়াক ভাই, সংগঠকদের নিয়ে, সংগঠকরা কিভাবে দেখছেন বাংলাদেশের ক্রিকেটকে, যথেষ্ট পরিমাণে সংগঠিত করতে পারছেন কিনা সেটি নিয়ে একটু জানতে চাইছি আপনার কাছে। বিরতির সময় গণমাধ্যম নিয়ে কথা হচ্ছিল যে শান্ত একদম স্পষ্টই বলছিলেন যে জাতীয় ক্রিকেটে খুব ভালো খেললেও নাকি খুব বেশি গুরুত্ব আসলে আমাদের গণমাধ্যম পাচ্ছে না। দুটি বিষয় মাথা রেখে যদি আপনি বলতেন। প্রথমটা বলি যে দেখেন, সংগঠক আমাদের প্রথম থেকে ক্রিকেটে যারা জড়িত, যারা সংগঠক হিসাবে, তারা কিন্তু নিবেদিত প্রাণ আপনি বলতে পারেন। অনেকে আজকে এই পর্যায়ে এসছে বললে ভুল হবে যে গোড়ার থেকে যারা ইনভলভ ছিল, তাদের যে সময় দিয়েছে, যে পরিশ্রম তারা করেছে এই ক্রিকেটের কারণে, সেই কারণে আমরা কিন্তু আজকে এই পর্যায়ে এসছি। এখন প্রফেশনালি চিন্তা ভাবনা করতে হয়। তো সেই ক্ষেত্রে যে আমি যারা যারা সংগঠক ছিলেন তাদের কোনোভাবেই তাদের যে অবদান নাই। আমরা বড় বড় ইন্টারন্যাশনাল টুর্নামেন্টস অ্যারেঞ্জ করেছি। ওয়াই? বিকজ আমাদের মধ্যে সংগঠক, ওরকম যোগ্য সংগঠক আছে, এবং আমরা ওয়ার্ল্ড কাপ বলেন, all the tournaments under the sun we have organized, and we have organized it very efficiently. সুতরাং সংগঠকদের যে এখানে কম্পিটেন্সের ব্যাপারে কোনো, এখন যারা কিছু কিছু ক্রিকেট ইস্যুস রিলেটেড যারা সংগঠক, একটা জিনিস সবসময় আমার মনে হয় যেটা মিস করা হয়েছে, যে আমরা সবসময় বিভিন্ন প্ল্যাটফর্মে বলি, বিভিন্ন টেলিভিশন শোজে বলি, যে এটা আমার মনে হয় যে কোনো সময়কার জন্য এই এরিয়াটাতে ঠিক করে ফোকাস করা হয়নি এখন পর্যন্ত না। সেটা হচ্ছে যে আমাদের যে ডোমেস্টিক ক্রিকেটটাকে কম্পিটিটিভ করা। ডোমেস্টিক ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার আমাদের যে একেবারেই নাই তা না। শান্ত একটা কথা বলছিল কিছুক্ষণ আগে, যে যদি প্রত্যেকটা ভেনিউজে যদি জিম থাকে, আপনার ইনডোর ফ্যাসিলিটিস থাকে, এটা করতে গেলে আমার মনে হয় আমি কোনো একটা অনুষ্ঠানে বলেছিলাম যে আমাদেরকে বিকেন্দ্রীকরণ করতে হবে। ডিসেন্ট্রালাইজ করলে আমাদের মেজর ডিভিশনস গুলাতে যেগুলো ভেনিউজ আছে, যেখানে ইন্টারন্যাশনাল ক্রিকেট আছে, সেখানে যদি আমাদের ঢাকাতে মিরপুরে যে ধরনের আমাদের যে একাডেমি আছে, প্রত্যেকটা ডিভিশন যদি এরকম একাডেমি যদি থাকে,
এবং প্রত্যেকটা ডিভিশন যদি নিজ নিজ আপনার সংগঠন লিগ থাকে, লিগ যদি শুরু করে এবং এই ফ্যাসিলিটিস যদি যদি প্রোভাইড করে, কেবলমাত্র ঢাকা কেন্দ্রিক হবে না, যেটা যেটা তার একটু সে বলছিল। আমার মনে হয় যে এই জায়গা থেকে আমি একটু আসিফুল হোসেন শান্ত, আপনি কি আর কোনো কিছু যুক্ত করতে চান, যে মানে যেটি কম্পিটিটিভ করলে, নিঃসন্দেহে কম্পিটিটিভ করলে এটা গণমাধ্যমের দৃষ্টি আপনি আকর্ষণ করতে পারবেন, এছাড়া গণমাধ্যম আসলে খুব কম্পিটিটিভ করার কি আর কোনো সুযোগ আছে বা আর কোনো স্কুল লেভেলগুলি, যেখানে স্কুল লেভেলের খেলাগুলি আরেকটু আকর্ষণ করতে হবে। স্কুল লেভেলের খেলাগুলি আপনার যারা ওয়ান ডে টোটালি অফ করে দিতে হবে, দুদিনে খেলা খেলানো হোক। কিন্তু শান্ত, মেইন সমস্যা হচ্ছে আমরা যখন গণমাধ্যম নিয়ে কথা বলি, গণমাধ্যমের ব্যাপারটা তো হচ্ছে জনগণের আগ্রহ, পাঠকের আগ্রহ, জায়গা সীমিত, এয়ার টাইম সীমিত, মানে আগ্রহটা কেন পাবে? মানে যদি 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 মানে 4 দিনের ম্যাচে যেটি মামুন বলছিলেন যে উনি যতটুকু জায়গা দিচ্ছেন সেটিও তো বেশিই দিচ্ছেন। এখন আপনি যদি দেশের কথা চিন্তা করেন তাহলে তো আপনাকে আমি যেটা চিন্তা করি, আমি স্কুল ক্রিকেটের থেকে শুরু করব, সেখানে আমার যারা মামুন ভাই যেমন আছেন গণমাধ্যম, তাদের উচিত ওইখানে যে ওইখান থেকে কারা ভালো খেলছে তাদেরকে বেশি করে ফোকাস করা, তাদেরও যেতে হবে ওইখানে, তারা যে খেলা দেখবে, তাহলে হয়তোবা যারা ইয়াং জেনারেশন আসতেছে তারা কিন্তু আরো আগ্রহ বাড়বে তাদের খেলার প্রতি। তো সেই জায়গায় মামুন ভাইদের দায়িত্ব অনেক বেশি। তো আমার মনে হয় যে এই জায়গাটা মামুন ভাইদের গণমাধ্যমের কথা যখন বললেন, আমার মনে হয় যে আমি মামুনের একটা উত্তরের সূত্রে আমি বলছি যে আমাদের দেশে এখন খেলা কেন দেখতে যাচ্ছেন ডোমেস্টিক ক্রিকেট, বিকজ হি ইজ রাইট। এখনকার ক্রিকেট মানে হচ্ছে বাংলাদেশের ক্রিকেট। আগে যেরকম আবনি মোহামেডান কিংবা বড় বড় খেলায় প্রচুর লোক হতো, এখন যায় না কেন? বিকজ এভরিবডি ইজ নাও ওয়াচিং ক্রিকেট এন্ড ওয়াচিং অন টেলিভিশন, এবং বাংলাদেশ ক্রিকেটটাই তারা উপভোগ করেন। তারা গণমাধ্যম বলতে এখন যদি কোনো ইলেকট্রনিক মিডিয়া, যদি কোনো একটা স্পোর্টস চ্যানেল মনে করেন, আমি কিছুক্ষণ আগে বলছিলাম একটা স্পোর্টস চ্যানেল যদি থাকতো যেখানে আপনার ডোমেস্টিক ক্রিকেটটাকে আমরা বিরতি নিয়ে আসি। আমরা আপনার কাছে জানতে চাইবো যে আসলে আপনাদের দায়িত্বটাও আসলে কতটুকু, ধরেন যেই খেলাগুলি 4 দিনের ম্যাচ বলেন, স্কুল পর্যায়ে ক্রিকেট বলেন, সেটি আপনি লিখে পাঠকের সামনে হাজির করলে পাঠক আর একটু বেশি পড়তো কিনা, আর একটু বেশি গুরুত্ব দিত কিনা, আমরা এটা বিরতি নিচ্ছি এবং ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। মোসাম্মদ মামুন, গণমাধ্যমের দায়িত্ব যেটি, আচ্ছা গণমাধ্যমের দায়িত্ব যে প্রসঙ্গটা আছে, আমরা যদি স্কুইজ করে বলি যে ডোমেস্টিক ক্রিকেট, দেখেন এটা নিয়ে আমার মনে অনেক বড় আলোচনার বিষয় আছে, এবং আমি যেটা মনে করি যে গণমাধ্যম আসলে সেখানেই যাবে যেখানে আসলে মানুষ ফলো করবে, গণমানুষ যেটা ফলো করবে, গণমানুষ যেটা চাবে। এখন খালেদ ভাই, এটা হচ্ছে ইটস এ বিগ ডিবেট, অনেক বড়, যে মানুষকে আমরা ওই জায়গায় নিয়ে যাবো না, মানুষ যেটা চায় শুধু সেটাই দিব, নাকি মানুষের চাহিদা তৈরি করবো, এটা তো মানে বড় ডিবেট। তো সেই জায়গায় আগে আমি বলি যেটা আমি দেখবো যে আমার রিডাররা ফলো করে না, সেটা আমি কতটা দিব। কিন্তু তারপরে আমি মনে করি আমাদের যে জাতীয় লিগের কথা বলা হয়, জাতীয় লিগ আপনি দেখবেন মোরলেস কিন্তু দেওয়া হয়, সবগুলো ম্যাচ দিয়ে অনেক বড় স্টোরি করা হয়, একসঙ্গে 4টা ম্যাচ হয়, যে সেঞ্চুরি করে, ডাবল সেঞ্চুরি করে, তার ছবি ছাপা হয়, এটা নিশ্চয়ই আপনি ফলো করেছেন। এখন আপনি বলতে পারেন যে এটা নিয়ে আরো স্টোরি করা। এখন দেখেন আমি আপনাদের বলি, আবার 99 পত্রিকা, 2000 পত্রিকা যান, তখন জাতীয় লিগে শান্ত 5 উইকেট পেলে ওকে নিয়ে বড় স্টোরি হয়েছে, আলাদা স্টোরি। কারণ তখন ওই যা বললাম, আমাদের তখন তো ইন্টারন্যাশনাল ক্রিকেট ছিল না। জিনিসটা হচ্ছে একসময় বাংলাদেশের আবহাওয়ার ম্যাচ নিয়ে এত হতো কেন? বিকজ তখন আমাদের আর কিছু ছিল না, ওইটাই ছিল বিগেস্ট। এবং যে দেশে ইন্টারন্যাশনাল ক্রিকেট যখনই হবে, আমার মনে আছে আমরা যখন 97-98-এ এত ফলো করি, তখন আমাদের একজন ইন্ডিয়ান জার্নালিস্ট বলেছিল, তোমরা যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবা তখন দেখো এই আবনি মডার্ন ডোমেস্টিক এগুলো নিয়ে তোমাদের কোনো আগ্রহ থাকবে না। এবং ইট ইজ ট্রু, এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে কি, আমাদের যে তরুণ প্লেয়ার, এটা দুটো বিষয়। আমাদের যে ডোমেস্টিক হয় কি, জাতীয় লিগ, এখন আমাদের এর বাইরে কিন্তু আমাদের এ দল আছে, মানে ন্যাশনাল টিমে যারা আসতে পারে, আন্ডার 19, আন্ডার 16 এগুলো কিন্তু আছে। ফলে আমাদের লাইন কিন্তু দুইটা, একটা হচ্ছে আমাদের ডোমেস্টিকের মাধ্যমে একদল আসছে, আর আরেক দল হচ্ছে আমাদের যে আর্লি কিন্তু পিক আপ করে, আর্লি কিন্তু যে আমাদের ট্যালেন্ট হান্ট হয় অনুরোধ 13, 15, 17, ফলে কিন্তু ওই লাইন থেকে আসছে। এবং রিসেন্ট পাস্টে আমাদের যে আমরা স্টার, কিন্তু আপনি দেখেন রিসেন্ট পাস্টে কিন্তু আমাদের ওই লাইন থেকে অনেক বেশি স্টার আসছে। ঠিক মুস্তাফিজ যে ডোমেস্টিকে খুব খেলে, খুব পারফর্ম করে আমাদের চোখে পড়েছে তা না, সৌম্য যে করেছে তা না, ফলে কিন্তু আমাদের ওই লাইনটার দিকে তুলনামূলক আমাদের মনোযোগ বেশি থাকে। আর তৃতীয় যে বিষয়টা আমি মনে করি সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত, সেটা হচ্ছে কেন আমরা ধরে নিচ্ছি আমাদের ডোমেস্টিক ক্রিকেট শুধুমাত্র ইন্টারন্যাশনাল ক্রিকেট সাপ্লাইয়ের জন্য হবে। আমাদের ডোমেস্টিক ক্রিকেট হবে
একটা মানুষের আনন্দের জন্য, একটা ডোমেস্টিক লিগ হবে যাতে মানুষ এন্টারটেইন হয়। আমাদের আমরা যেমন আবানি মডার্নের খেলা থেকে এন্টারটেইন হতাম, আমরা তখন ইন্টারন্যাশনাল ম্যাচে বাংলাদেশ এখনকার মতো 7-8 গোল খেত, কিন্তু তখন তো ফুটবল আমাদের প্যাশন ছিল। আমরা তো জানতাম ফুটবল দিয়ে কিচ্ছু হবে না। আমাদের এই যে আন্তর্জাতিক খ্যাতি এবং ক্রিকেট যেহেতু ন্যাশনাল বেস, আমরা যেটা করেছি ক্রিকেটের মধ্যে কি করেছি, আমাদের কাছে ক্রিকেটার স্টার না, আমাদের কাছে স্টার ক্রিকেট টিম না, আমাদের কাছে বাংলাদেশ টিম। আমাদের যাবতীয় জাতীয়তা, নানান ক্ষেত্রে নানান ব্যর্থতা লুকানোর জায়গা হয়ে গেছে ক্রিকেট দল। আজকের বাংলাদেশের অনুষ্ঠানটির নামও দিয়েছি হাতের পাঁচ। আমাদের ক্রিকেট ছাড়া আমাদের হাতের পাঁচ আর কিছু নাই। এটা নিয়ে ভাবা উচিত। এইজন্য আমাদের কাছে এখন আমরা কি আসলে ক্রিকেট ভালোবাসি না বাংলাদেশের জাতীয়তার কারণে এখানে জড়ো হই, এইসব কারণে এই প্রবলেমগুলো। এটা নিয়ে একদিন আলোচনা করেন, আমার কাছে মনে হয় দ্যাট উইল বি ফ্যান্টাস্টিক। আমার মনে হয় যে আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আমি শুধু এখন মানে যে বিষয়টিতে যেতে চাইবো যে আমাদের টি-20 ম্যাচ আছে জিম্বাবুয়ের সঙ্গে, সেই টি-20 ম্যাচে আপনি কি টিম দেখতে চান ইশতিয়াক ভাই, আপনি যদি একটু আমাদেরকে বলেন। মানে ফ্র্যাঙ্কলি আমরা একটা আপনার টি-20 টিম শুনতে চাই জাতীয় দলের। বড় খুব একটা কিছু এখানে চেঞ্জ আমি দেখছি না। এটা উইনিং কম্বিনেশন একটা, এবং যারা স্পেশালিস্ট টি-20 প্লেয়ার্স যারা, মানে আমি যদি একদম নাম ধরে বলি, তামিম, ইমরুল, লিটন দাস, মাহমুদুল্লাহ, মুশফিক, সাব্বির, নাসির, মাশরাফি, আরাফাত সানি, আলামিন, মুস্তাফিজ, এই টিমে আমি এর বাইরে তো আমি আপনি লিটন দাসকে খেলাবেন? আমি লিটন দাসকে খেলাবো অবশ্যই। আপনি লিটন দাসকেই খেলাবেন। এখানে আমাদের দর্শকরা অবশ্যই এনামুল বিজয় কেন খেলবে না সেটা নিয়ে অনেক প্রশ্ন করছে। লিটন দাসের পারফরম্যান্স 3 ম্যাচেই আসলে খুব ভালো না, এখন ইয়াং প্লেয়ার এবং টি-20 তে তাকে তার প্রয়োজন, তার হাতে স্ট্রোকস আছে। এখন অন্য প্লেয়ার খেলালে যে খুব একটা রেজাল্ট দেবে তেমন কোনো, আপনি সেম টিম খেলাতে চান? শান্ত, আপনার টিম? আমি এখানে নতুন কিছু প্লেয়ারকে সুযোগ দেওয়া, মানে আপকামিং চান্স আছে, যেমন আরাফাত সানির জায়গায় জুবায়েরকে ট্রাই করলেও করতে পারে, হতে পারে। লিটন অবশ্যই টিমে রাখা উচিত, লিটনকে টিমে রাখা উচিত। আর আপনি কি রাব্বিকে খেলাবেন টি-20 তে? যদি আমি করি তাহলে আমি হয়তোবা তাকে রাখবো না। রাখবেন? কার জায়গায় রাখবেন? রাখবো না, আপনি রাখবেন না, আপনি এই টিমে রাখবেন। আপনি শুধু আরাফাত সানির জায়গায় লিখনকে খেলাতে যাবেন? লিখন বা নতুন কেউ যদি থাকে, তাদের নতুন কেউ আছে পাইপলাইনে? এরকম থাকতে পারে, অবশ্যই আছে। মামুন, আপনার টিম? এখানে যেটা হচ্ছে কি, এখানে করা একটু মুশকিল। টি-20 টিমটা আলাদা হওয়া উচিত, কিন্তু যেহেতু আমাদের টি-20 ডোমেস্টিক বা ওইরকম কোনো ইয়ে নেই, ফলে আমাদের টি-20 যে স্পেশালিস্ট প্লেয়ার সেই অর্থে কিন্তু কেউ নাই আমাদের। এই কারণে হয় কি, আমাদের ওয়ানডে টিমটাই খেলাইতে হবে, এবং আমাদের ওয়ানডে টিমে যেটা হচ্ছে প্রায় সবাই কিন্তু স্ট্রোক প্লেয়ার। ফলে ঠিক এদেরকে নিয়ে টেস্ট খেলাবে কিনা অন্য প্রশ্ন হতে পারে, কিন্তু টি-20 তে আপনি যেহেতু আমাদের বেটার অপশন নাই, ফলে আমি মনে করি আমাদের টি-20 আস্তে আস্তে যেটা করতে হবে। এবং আমাদের টি-20 টিম সবচেয়ে খারাপ কিন্তু এখন পর্যন্ত। কিন্তু টি-20 পাকিস্তানের সাথে খেলে আসছে কিন্তু। ফলে আমাদের যেটা করতে হবে, এই যে বিপিএল হচ্ছে, আমি বিপিএল এ একটাই পজিটিভ জিনিস দেখি অনেক নেগেটিভের মধ্যে, যে আমরা হয়তো কিছু টি-20 প্লেয়ার পেতে পারি, অথবা আমাদের স্পেশালি এখন টি-20 একটা টুর্নামেন্ট করে আমাদের টি-20 প্লেয়ার তৈরির উদ্যোগ নেওয়া উচিত। আদারওয়াইজ যেটা হবে, আমরা এই ওয়ানডে টিম আমাদের খেলাতে হবে, এবং সেটা আমাদের টি-20 তে আপনি কি লিটন দাসকে খেলাবেন? মানে না, এনামুল বিজয় আপনি স্পেশালি টি-20 তো আমি মানে প্রথম হচ্ছে লিটন দাসকে আমি মনে করি, যেরকম আমরা জানি লিটন দাসের যে এবিলিটি সেটা কিন্তু এখনো সে শো করতে পারেনি, এবং ফলে আমার কাছে মনে হয় যে তাকে আরেকটু চান্স দেওয়া উচিত, বিকজ উই নো দ্যাট হি হ্যাজ দ্য পটেনশিয়াল। আর টি-20 তে অবশ্যই মানে হি ইজ এ স্ট্রোক প্লেয়ার, সো আমি মনে করি অনেক মানে তামিম সম্মুখে ম্লান করার ক্ষমতা আছে, এটা লিটন দাসকে তারা খুব ঘনিষ্ঠভাবে দেখেছেন, তারা বলেন। ফলে ফলে শান্ত বলছেন, ফলে আমার কাছে মনে হয় টি-20 তে অবশ্যই তাকে অবশ্যই আপনি টি-20 তে আপনি আপনারা তিনজনই আসলে মানে একই রকম টিম চাচ্ছেন। ইশতিয়াক ভাই, আমাদের যখন টি-20 টুর্নামেন্ট সারা পৃথিবীতে শুরু হলো, তখন আমরা মনে করছিলাম এইটা আমাদের ম্যাচ, কারণ আমরা ছোট ম্যাচ ভালো খেলবো, কিন্তু আমরা টি-20 তে সাফল্য পাচ্ছি না। সেই অর্থে এটার কারণটা কি আসলে? টি-20 তে সাফল্য যদি আমরা নাও পেয়ে থাকি, হ্যাঁ, আমাদের আজকে যে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, অবভিয়াসলি এইটা কিন্তু বিপিএল যখন ফার্স্ট খেলা শুরু হয়, তারপরে কিন্তু এশিয়া কাপ, বিপিএল এ খুবই কম্পারেটিভ, এবং প্রথমবারের মতো যে এই শর্ট ফরম্যাটে এক্সাইটিং এরকম একটা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক যে টুর্নামেন্টে অনেক প্লেয়ার দর্শকের সামনে ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সাথে খেলার পরে যে একটা অ্যাগ্রেসিভ ইন্টেন্ট নিয়ে, আপনি মনে করছেন যে বিপিএল এর কারণে? আমি মনে করি যে বিপিএল এর কারণে, কি এটা মনে করেন যে বিপিএল এর কারণে বাংলাদেশের প্লেয়ার টিমটা একটু ঘুরে দাঁড়িয়েছে? প্রথম বিপিএল এর ফার্স্ট বিপিএল, এটা আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় যে 2015 ওয়ার্ল্ড কাপ থেকে কিন্তু আমাদের ওয়ানডে আমরা কিন্তু সেই সময় এশিয়া কাপে আমরা জিতার কোষাগারে চলে গেছিলাম 2012 সালে। আর টি-20 তে আসলে আমরা এখনো ওইভাবে আমাদের স্ট্রোক, যদি বলি পাওয়ার ক্রিকেট যেখানে, সেখানে কিন্তু আমরা ওইভাবে এখনো ওইভাবে পাওয়ার তৈরি করতে পারিনি, বা ট্যাকটিক্স বা টেকনিক বলেন ওই জায়গায়। টি-20 তে কিন্তু এখানে টেকনিকের অনেক ব্যাপার আছে। বল টু বল খুবই কম বলের খেলা,
সো এখানে আপনাকে স্পেশালিস্ট এরকম কেউ আমরা প্রডিউস করতে পারি। হ্যাঁ সেই জায়গায় কিন্তু আপনাকে বুদ্ধির খেলাও এখানে প্রচুর। এটা হচ্ছে কি প্রথম কথা হচ্ছে যে বিপিএল দিয়ে যেটা বলা হয়, আমি মনে করি এর কিছু পজিটিভ জিনিস আছে, কিন্তু একদম ঢালাওভাবে যেটা বলা এটা ঠিক না। কারণ ইন্ডিয়া আইপিএল করেছে এবং ইন্ডিয়ার আইপিএল খেলে কিন্তু সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার টিম তৈরি হচ্ছে, ইন্ডিয়াতে কিন্তু সেই অর্থে টি-20 প্লেয়ার তৈরি হয়। ফলে তার মানে কি, এটা যদি আমরা অ্যানালাইজ করি তার মানে হচ্ছে যে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া হার্ড রেটিং পাওয়ারটা তাদের তুলনামূলক বেশি। এবং আমার কাছে মনে হয় যে টি-20 হওয়ার পর একটা মজার জিনিস হচ্ছে কিন্তু সাবকন্টিনেন্ট থেকে ক্রিকেট ব্যাটিংটা ওই দিকে আবার চলে যাচ্ছে, যেটা অ্যাস্ট্রোটার্ফের কারণে হকি যেভাবে চলে গিয়েছিল, এটা ফলে এটা ভাবা উচিত। কাজে আমার কাছে মনে হয় দুইটা বিষয় আছে, শান্ত যেটা বললো যে হয় আপনাকে পাওয়ার হিটার হতে হবে, আমি যদি ব্যাটিং এর কথাটা বলি, অথবা হচ্ছে আপনাকে ইনোভেটিভ ব্যাটিং করতে হবে, যেটা ডিভিলিয়ার্সটা করে, মানে এক ধরনের সাফল করা, অনেক বেশি করা। সো আমাদের যেটা হচ্ছে আমরা পাওয়ারে, আমার মনে হচ্ছে এটা আমাদের খুব জায়গা না। ফলে আমাদের স্পেশালিস্ট টি-20 প্লেয়ার তৈরি করা এবং ওই রকম যে যারা ইনোভেট করতে পারে সেরকম জায়গার দিকে যাওয়া উচিত। এবং এটা আসলে টি-20 নিয়ে সবারই প্রবলেম হচ্ছে, এখন তো খেলাটার স্ট্রাকচারটা ঠিক রেডি না, এখন ডিসিশন মেকিংটা যে যত তাড়াতাড়ি নিতে পারছে তার দিকে কিন্তু ম্যাচটা তত তাড়াতাড়ি এবারকার বিপিএল আমার মনে হয় যে অনেক কিছু এমনিতে খুবই এক্সাইটিং, আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস বিপিএল। আগের বিপিএল গুলো থেকে এইবারকার বিপিএল আমার মনে হয় আরো অনেক এক্সাইটিং, অনেক কম্পারেটিভ হবে এবং টাইমিং ইজ পারফেক্ট। এমন সময় বিপিএলটা হচ্ছে যে কিছুদিন পরে আবার সেই ওয়ার্ল্ড কাপ টি-20 আমরা, আই থিংক বিপিএলটা যেটা বললাম খুব ভালো হয় আর কি। আমাদের যদি আমরা এখন যেটা হচ্ছে এটা হবে কিনা জানি না, কিন্তু আমরা আমাদের কিছু প্লেয়ার তৈরি মানে টি-20, কারণ বিপিএল অনেক খারাপ কিছু হবে, একটা টুর্নামেন্ট থাকা উচিত। বিপিএলটা আমি বলছি কারণ আর কিছু যেহেতু হচ্ছে না, কিন্তু আরেকটা টি-20 স্পেশালিস্ট টুর্নামেন্ট যদি থাকে, যে আমাদের ডোমেস্টিক প্লেয়াররা যাতে আমরা দেখতে পাবো যে কারা ভালো খেলে, কার মধ্যে টি-20 মানে অ্যাকশনটা আছে। এটা ইশতিয়াক আহমেদ, হাসিবুল হোসেন, শান্ত, মুস্তফা, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।